স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে আমি রঞ্জন শুভ্র। সবার সহযোগিতা নিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে প্রতিজ্ঞাবদ্ধ নতুন নির্বাচন কমিশন। একই সাথে দায়িত্ব বুঝে শুনে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। প্রধান বিচারপতির কাছে শপথ নেওয়ার পর তিনি বলেন, যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করার সক্ষমতা রয়েছে নতুন ইসির। নতুন নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে নির্বাচন যাত্রায় এক ধাপ এগোলো বাংলাদেশ। রবিবার বেলা ১টার দিকে শপথ নিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আসেন প্রধান নির্বাচন কমিশনার ও ৪ কমিশনার। ১:৩০টায় সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে প্রাথমিক আনুষ্ঠানিকতা শেষে প্রথমে নতুন সিইসিকে শপথ পড়ান প্রধান বিচারপতি। এরপর শপথ নেন ৪ নির্বাচন কমিশনার। শপথের সব আনুষ্ঠানিকতা শেষে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। জানান, দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত, তাদের আশা পূরণে সুষ্ঠু নির্বাচন দিতে প্রতিজ্ঞাবদ্ধ নতুন কমিশন। দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত, তারা ফ্রি ফেয়ার একটা ইলেকশনের জন্য অনেক সংগ্রাম করেছে, অনেক আন্দোলন করেছে বিগত বছরগুলোতে, এবং অনেকে রক্ত দিয়েছে। আমি তাদেরকে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, অ্যান্ড আই উইল ডু মাই বেস্ট ফর দ্যাট। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়েও কথা বলেন তিনি। জানান, চলমান বিতর্ক শেষ হলে সবার মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে। রাজনৈতিক দলগুলো যারা ইলেকশন করবেন তারা 15-16 বছর ধরে বলে আসতেছেন, আমরা ভোটের অধিকার চাই, আমরা অবাধে ভোট দিতে চাই। সুতরাং তাদেরকে আমরা সাথে পাবো এবং তাদের ডিমান্ডটাকে আমরা বাস্তবায়নে সহযোগিতা করবো। অনেক বিতর্ক চলছে, বিতর্কের ফয়সালা হোক, কিন্তু তাহলে আপনারাও দেখতে পারেন যখন ফয়সালা হবে। জনগণের প্রত্যাশা পূরণে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার সক্ষমতা নতুন কমিশনের আছে বলেও জানান নতুন প্রধান নির্বাচন কমিশনার। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। একতরফা নির্বাচন করতে চায় না নতুন নির্বাচন কমিশনার, আর সংস্কারের আগে এখনই নির্বাচনের সম্ভাব্য তারিখ দেওয়া সম্ভব নয় জানালেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শপথ অনুষ্ঠান শেষে বিকেলে নির্বাচন ভবনে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি। সব ভোটার একদম নিজের ইচ্ছা মোতাবেক তার পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোটটা যাতে দিতে পারে সেরকম একটা পরিবেশ আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। সেটাই আমাদের ওয়াদা, এবং সেটা করার জন্য যা যা দরকার তা করবো। আমরা কোনো গায়ে জোরে ইলেকশন দেখতে চাই না, কোনো একতরফা ইলেকশন আমরা দেখতে চাই না। আমরা একটা প্রতিযোগিতামূলক এবং আমরা একটা লেভেল প্লেইং ফিল্ড আমরা ক্রিয়েট করে দেবো, যাতে করে সবাই এখানে খেলতে পারে। বিদেশে বসে পরাজিত আওয়ামী শক্তি ও তাদের দোসররা দেশবিরোধী ষড়যন্ত্র করছে বলে দাবি বিএনপির। রবিবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে দলটির নেতারা এই দাবি করেন। দেশে যাতে আর কখনো ফ্যাসিবাদের উত্থান না হয় সেজন্য সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানান বিএনপি নেতারা। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এতে বিএনপি নেতারা বলেন, জনগণের মনের ভাষা বুঝি বলেই দ্রুত ভোট চায় তাদের দল। বিএনপি শুধু নিজের কথা বলে তা না, বিএনপি রাষ্ট্রের কথা বলে, আগামী দিনের কথা বলে, এবং সংস্কার একটি চলমান প্রক্রিয়া। দেশ থাকবে, কাজেই আমি আপনি থাকবো না, সংস্কার কিন্তু চলতেই থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ নেতাকর্মীদের মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে দলটির নেতারা বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালালেও ষড়যন্ত্র থেমে নেই। এই সরকারের কাছে আমাদের দাবি থাকবে, আর দেরি নয়, দেরি মানে ষড়যন্ত্র আবার বেড়ে উঠবে। দেরি করা হলে আবার ষড়যন্ত্রকারীরা রাস্তায় নেমে পড়বে। দেরি করলে আবারও ভারত আবার ষড়যন্ত্রের রূপ ধারণ করে শেখ হাসিনাকে যেভাবে আশ্রয় দিয়েছে সেখান থেকে আবার ষড়যন্ত্র শুরু হতে পারে। এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর দলের আরেক নেতা ডক্টর আব্দুল মঈন খান সংস্কার শেষে দ্রুত ভোটের দাবি জানান। এই সরকারের সঙ্গে আমরা সর্বভাবে সহযোগিতা করছি, কিন্তু এই সরকারকে অহেতুক কোনো বিলম্ব করলে হবে না। তাদেরকে অত্যাবশ্যক যে সংস্কার সেগুলো সম্পাদন করে অনতিবিলম্বে বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে।
মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশকে সর্বাত্মক সাহায্য করবে তুরস্ক, আর রোহিঙ্গা সমস্যা সমাধানে পাশে থাকার অঙ্গীকারও করেছে দেশটি। বিকেলে চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করে এমন প্রতিশ্রুতি দেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, দুই দেশের অভ্যন্তরীণ 1.2 বিলিয়ন ব্যবসার ক্ষেত্র আরও বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে। জানুয়ারিতে তুরস্কের বাণিজ্য মন্ত্রী ঢাকায় আসবেন বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। স্টেক হোল্ডাররা সবাই অপেক্ষা করছে, দেশের ভিতরে দেশের বাইরে আগামী দিনে বাংলাদেশে তাদের বিনিয়োগের ইস্যু আছে, অনেক বিষয় আছে। তারা অপেক্ষা করছে কবে একটা পিসফুল ট্রান্সফার করে একটা ডেমোক্রেটিক অর্ডার ফিরে আসবে, একটা নির্বাচিত সরকার সংসদ হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। রাজধানীতে আজও বিক্ষোভ করেছেন ব্যাটারি চালিত রিকশা চালকরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে চলে গণ অবস্থান কর্মসূচি। ব্যাটারি চালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার, বিআরটিএর লাইসেন্স ও যৌক্তিক রুট পারমিটের দাবি তাদের। সোমবার আন্দোলনকারীদের সাথে বসবেন ডিএমপি কমিশনার। রবিবার সকাল 10টার পর থেকেই জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকেন ব্যাটারি চালিত রিকশা চালকরা। এই সময় ব্যাটারি চালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার, বিআরটিএর লাইসেন্স ও যৌক্তিক রুট পারমিটের দাবি তাদের। দাবি মানি না আমরা চাই আমাদের গাড়ি রাস্তায় চলুক। রাস্তা আছে যেখানে অটো রিকশা চলবে সেখানে আমাদের রুজির ব্যবস্থা করতে হবে। আমাদের সমস্যা হচ্ছে ব্যাটারি চালিত যানবাহন বন্ধের যে নির্দেশ আদালত দিয়েছে এটা প্রত্যাহার করতে হবে। আন্দোলনকারীরা বলেন, ব্যাটারি চালিত যানবাহন বন্ধের আদেশে ঢাকা মহানগরীতেই 8 থেকে 10 লাখ চালক কর্মহীন হয়ে পড়বে, তাই বিকল্প ব্যবস্থা চান তারা। অটো গাড়ি না হলে আমরা চলবো কেমনে? মেইন রোড পুরো আমরা চিবার চালায় থাকবো। আমাদের যদি ব্যাটারি চালিত গাড়ি অফ করতে হয়, আমাদের কর্মের রিজিকের আগে ব্যবস্থা কইরা এরপর উনি দেখেছে ব্যাটারি চালিত গাড়ি বন্ধ করা হোক। সেই সঙ্গে দাবি আদায়ের আন্দোলনে আটকদের অবিলম্বে মুক্তির দাবিও জানান ব্যাটারি চালিত রিকশা চালকরা। আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে যতদিন আমাদের দাবি না মানা হবে। বিশৃঙ্খলা এড়াতে জাতীয় প্রেস ক্লাব এলাকা জুড়ে সতর্ক অবস্থানে ছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে প্রায় কয়েক হাজার রিকশা চালক এখানে অবস্থান নিয়েছে। তবে আমরা যেহেতু আমাদের ইন্টেল আগে থেকেই ছিল, আমরা সেভাবে আপনারা দেখেন পোশাকে এপিবিএন সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন এখানে আমরা গতকাল থেকেই কাজ শুরু করেছি। ডিএমপি কমিশনারের সঙ্গে সোমবার আলোচনায় বসলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচি পালনের ঘোষণাও দেন আন্দোলনকারীরা। জাতীয় প্রেস ক্লাব এলাকা ছাড়াও যাত্রাবাড়ি, মোহাম্মদপুর সহ আরও এলাকায় রাস্তায় নামেন ব্যাটারি চালিত রিকশা চালকরা। মোহাম্মদ আল হাসিব, ডিবিসি নিউজ, ঢাকা। যারা ভুয়া এবং মিথ্যা মামলা করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। হয়রানি রোধে জেলায় জেলায় কমিটি করা হবে। দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে একথা বলেন তিনি। ব্যাটারি চালিত রিকশা সম্পর্কে উচ্চ আদালত থেকে যে নির্দেশনা আসবে তা বাস্তবায়ন করা হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভুয়া মামলা এবং মিথ্যা মামলা যেন না হয় এ ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি, এবং যারা ভুয়া মামলা এবং মিথ্যা মামলা করতেছে তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিব। তো আদালতে আদেশটার ব্যাপারে আমাদের যে আইন মন্ত্রণালয় তারা হয়তো একটা উচ্চ আদালত থেকে আজকে হয়তো একটা কোনো ডিসিশন আসবে, ওই ডিসিশনটা যেটা আসে ওই ডিসিশনের উপরে আমরা যা আসবে ওই ডিসিশনের ব্যাপারে আমরা। আওয়ামী লীগ সরকার আমলে সামাজিক সুরক্ষা কর্মসূচির নামে হয়েছে লুটপাট, আর এই কারণে বঞ্চিত হয়েছে প্রকৃত সুবিধাভোগীরা। রাজধানীতে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত সংলাপে এসব কথাই বলেন বক্তারা। এদিকে বৈষম্য দূরের পাশাপাশি সুশাসন নিশ্চিতের তাগিদ দিয়েছে সিপিডি। সমস্যা চিহ্নিত করে সমাধানের চেষ্টা চলছে বলে জানান অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ ও প্রয়োজনীয় সম্পদ আহরণ টাস্কফোর্সের সভাপতি। দেশের মানুষের সর্বজনীন ন্যূনতম আয়ের মূল্যায়ন নিয়ে রাজধানীর একটি হোটেলে সংলাপের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এতে অংশ নেন অর্থনীতিবিদ, ব্যবসায়ী, রাজনীতিবিদ সহ বিশিষ্টজনেরা। আর্থিক সক্ষমতা একটা বড় চ্যালেঞ্জ থাকবে। এ সময় বক্তারা বলেন, বিগত সরকারের সময় সামাজিক সুরক্ষা কর্মসূচির নামে লুটপাটের কারণে বঞ্চিত হয়েছেন প্রকৃত সুবিধাভোগীরা। কর্মসংস্থান, সার্বজনীন শিক্ষা, সার্বজনীন স্বাস্থ্য এবং সকলের জন্য বাসস্থানের গ্যারান্টি, এইগুলো সরকারের অগ্রাধিকার কাজ। চুরি ডাকাতি বন্ধ করতে পারেন বাংলাদেশে মানি লন্ডারিং বন্ধ করা যায়, বাংলাদেশে কারাপশন বন্ধ করা যায়। সিপিডি বলছে, এখনই বৈষম্য দূর করার সময়। এজন্য দুর্নীতি দূর করার পাশাপাশি সুশাসন নিশ্চিত করতে হবে।
This will be no less relevant to a prospective government as to whether your behavioral traits will be different from your previous occupancies in positions of responsibility. বাংলাদেশের নাগরিকের হলো তার অধিকার বোধের থেকে এইটা পাওয়ার সে ন্যায্যতা তাকে দিতে হবে, আর বাদবাকিটা আপনারা সমাধান করেন। বাংলাদেশে যে উত্তরোত্তর যে বৈষম্য হচ্ছিল, আয় বৈষম্য, ভোগ বৈষম্য, সম্পদ বৈষম্য, সেটার একটা বিরুদ্ধে একটা অবস্থান থেকে কিন্তু আজকের এই আলোচনাটাকে দেখতে হবে। সমস্যা চিহ্নিত করে স্বল্প এবং মধ্যমেয়াদে সমাধানের জন্য কাজ করছে টাস্কফোর্স। বিভিন্ন রাজনৈতিক প্রভাবের কারণে আগে করা সম্ভব হয়নি, এখন হয়তো সেটা সম্ভব হবে। এই অ্যাসাম্পশনটা কতটা দৃঢ় আমি জানি না, তবে এটা আমরা ধরে নিচ্ছি যে অন্তত ইন দ্য শর্ট টার্ম আমাদের এই স্পেসটা আছে এবং এখানে আমাদের সিগনিফিকেন্ট কিছু অবদান রেখে যাওয়া সম্ভব। বিএনপি ক্ষমতায় এলে সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ইউনিভার্সাল হেলথ কেয়ার ও বিশেষ শিক্ষা ভাতা চালু করা হবে বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। বিগত দিনের এত এক্সপ্লয়টেশন, এত কনসেন্ট্রেশন অফ ওয়েলথ এবং এত করাপশন, যেটা ইকোনমিকে ড্রেইন করেছে যাদের পকেটে গেছে, আর বাকিরা ডিপ্রাইভড হয়েছে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। সংস্কার কাজগুলো পরবর্তী সরকারের জন্য ইতিবাচক পদচিহ্ন হিসেবে সহায়তা করবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে রাজধানীর একটি হোটেলে উন্নয়নশীল দেশে উত্তরণ বিষয়ক এক কর্মশালায় তিনি বলেন, এলডিসি উত্তরণে বিভিন্ন চ্যালেঞ্জ থাকলেও তা উত্তরণে বাংলাদেশ প্রস্তুতি নিচ্ছে। এজন্য উৎপাদন সক্ষমতা বাড়িয়ে প্রযুক্তির সমন্বয়ে অটোমেশনের দিকে যেতে হবে বলে মনে করেন উপদেষ্টা। আরও বলেন, যুগের সাথে তাল মেলাতে না পারলে উন্নয়নশীল দেশের স্বীকৃতি অর্থবহ হবে না। আর্থিক খাতে সংস্কার হচ্ছে, কিছু সংস্কার অর্জন হয়েছে, কিছু চ্যালেঞ্জ সামনে আছে। আমরা আশা করি সেগুলো উত্তরণ করতে পারবো। সংস্কার কাজগুলো পরবর্তী সরকারের জন্য ইতিবাচক পদচিহ্ন হয়ে থাকবে। আমাদের ব্যক্তিগত কোনো এজেন্ডা নেই, প্রোডাক্টিভিটি বাড়াতে হবে। আওয়ামী লীগ শাসনামলে ভারতের আদানি গ্রুপের সাথে করা চুক্তিসহ পায়রা ও মেঘনা ঘাটের মতো বেশ কয়েকটি বড় বিদ্যুৎ ও জ্বালানি চুক্তি পর্যালোচনায় আন্তর্জাতিক আইনি পরামর্শক নিয়োগের সুপারিশ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জাতীয় পর্যালোচনা কমিটি। রবিবার এক বৈঠকে অন্তর্বর্তী সরকারের কাছে এই সুপারিশ করা হয়। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন কমিটি এক বিশেষ প্রস্তাবে জানায়, তাদের সহায়তা করতে শীর্ষস্থানীয় আন্তর্জাতিক আইনি ও তদন্তকারী প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া প্রয়োজন। আরও বলা হয়, অন্যান্য আহ্বানকৃত ও আহ্বানবিহীন চুক্তিগুলোর আরও বিশদ বিশ্লেষণের জন্য সময় প্রয়োজন। আন্তর্জাতিক সালিসি আইন ও কার্যক্রম অনুযায়ী চুক্তিগুলোর পুনর্বিবেচনা বা বাতিল করার সম্ভাব্য প্রক্রিয়া শুরু করার জন্য প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করা হচ্ছে বলেও জানায় কমিটি। নিচে একটা বিরতির সঙ্গে থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। আশুলিয়ার তাজরিন ট্র্যাজেডির একযোগ পূর্তিতে শ্রদ্ধায় স্মরণ করা হলো নিহতদের। শ্রদ্ধা জানান আহত শ্রমিক, নিহতদের স্বজন এবং বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় কারখানা মালিক দেলোয়ার হোসেনের বিচার ও পর্যাপ্ত ক্ষতিপূরণ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন শ্রমিকরা। এক যুগ আগে আশুলিয়ার এই তাজরিন ফ্যাশনস কারখানায় আগুনে প্রাণ হারান শতাধিক শ্রমিক। তাদের প্রতি শ্রদ্ধা জানাতে তাজরিনের মূল ফটকের তালা ভেঙে ভেতরে ঢোকেন আহত শ্রমিকরা। পরে এক এক করে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় নিহতদের প্রতি। শ্রমিকদের পাশাপাশি ছিলেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও স্থানীয়রা। তাজরিন ট্র্যাজেডির এতদিনেও জড়িতদের বিচার, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি পূরণ না হওয়ায় ক্ষুব্ধ আহত শ্রমিক ও নিহতদের স্বজনরা। আমার এই যে বুকে ব্যথা পাইছি, মাজা ব্যথা পাইছি, আমি হাঁটা হয়নি, আমি উপরে হয়নি। ডান পায়ে 12টা শিলানি আছে, মাজার হাড় ফাটা, বহের সমস্যা, ওই যে মাথায় আঘাত পেয়েছিলাম, সেই আঘাতে ফিরে যাচ্ছে, সেই সমস্যা হয়েছে। সরকারের গুরুত্ব আমরা দাবি আমাদের চিকিৎসা উন্মুক্ত পাওনা যেটা আমরা পাবো 12 বছরে, সেটা আমাদের দিয়ে নাই। যারা নিহত যে শ্রমিকরা ছিলেন তাদের পরিবারের পুনর্বাসন এবং আহত শ্রমিকদের সুচিকিৎসার ব্যবস্থা করে তাদের জীবনযাত্রার মান যেন বেঁচে থাকার মতন অবস্থান তাদেরকে দেয়, আমরা সরকারের কাছে আমাদের এই দাবি আমরা জানাচ্ছি। ক্ষতিপূরণ ও পুনর্বাসনের বিষয়ে বিগত সরকারের গাফিলতি ছিল বলছেন শ্রমিক সংগঠনের নেতারা। বিগত সরকারের ছত্রছায়া থেকে সে এই বিচারের আওতা থেকে বেরিয়ে চলে গেছেন। এ কারণে সরকারি গাফিলতি ছিল। শ্রমিকদের ন্যায্য অধিকার, ন্যায্য দাবি, তাদের যাতে আর কোনোদিন এই ধরনের ন্যাক্কারজনক
মৃত্যুর সাথে জড়িত না হতে হয় আমাদের বর্তমান সরকারের কাছে আহ্বান। আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশনসের কারখানায় ভয়াবহ আগুন লাগে 2012 সালের 24শে নভেম্বর। ডিবিসি নিউজ ডেস্ক। জিএসপি সুবিধা ফিরে পেতে শ্রম অধিকার বাস্তবায়নে জোর দিচ্ছে সরকার। রবিবার সচিবালয়ে যুক্তরাষ্ট্রের শ্রম প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এমনটাই বলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। শ্রমিকের অধিকার নিয়ে আমরা কাজ করার জন্য আমাদের যে 11 দফার যে কর্মসূচি যেটা হয়েছে, এই কর্মসূচিকে বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা আজকে বিশদভাবে আলোচনা করলাম এবং এই আলোচনাটা আমার ধারণা খুবই যুক্তিযুক্ত এবং দুজনের অবস্থানকে আমরা তুলে ধরেছি এবং কিভাবে আমরা কত দ্রুত আমরা এই 11 দফা বাস্তবায়ন করতে পারি এই উদ্দেশ্যে আমাদের আলোচনাটা হয়েছে। 43 থেকে 47তম বিসিএস এর মাধ্যমে মোট 18,149 জনকে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান। এর মধ্যে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে 12,710 জন এবং নন ক্যাডারে 5,439 জন। দুপুরে সচিবালয় সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বঞ্চিত সচিব যারা চাকরির শেষ প্রান্তে তাদের গ্রেড 1-এ প্রমোশন দিয়ে বিদায় দেওয়া হবে। 1 জানুয়ারিতে আমাদের এই 43তম ব্যাচের কর্মকর্তারা সরাসরি বিসিএস-এ জয়েন করতে পারবেন। 44তম বিসিএস-এ 11,732 জন প্রার্থীর পরীক্ষা নতুন করে নেওয়া হবে। আমাদের ক্যাডার এবং বিসিএস-এর একটা দেখবেন যে নন ক্যাডারও থাকে, এই দুটা মিলে হলো 18,149। ক্যাডারে হলো 12,710, নন ক্যাডার হলো 5,439। রাজধানীর ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে বিক্ষোভ ভাঙচুর চালিয়েছে শিক্ষার্থীরা। ভুল চিকিৎসায় মৃত্যুর পর 10,000 টাকা দিয়ে ধামাচাপাদের চেষ্টার অভিযোগ রয়েছে। তাদের সঙ্গে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। গেল 16 নভেম্বর ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ হালদার ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হন ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের মেডিসিন বিভাগে। 18 নভেম্বর সেখানে মারা যান তিনি। ভুল চিকিৎসার অভিযোগে রবিবার দুপুর থেকে হাসপাতাল ঘেরাও করেন শিক্ষার্থীরা। এ সময় মেইন গেট ভেঙে ভাঙচুর চালানো হয়। এর আগে মুরগিটোলা মোড় ও রায় সাহেব বাজারের পুলিশ ব্যারিকেড ভেঙে ফেলেন শিক্ষার্থীরা। পরে আরও কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে আহত হন কয়েকজন। ভাঙচুর করা হয় সোহরাওয়ার্দী কলেজে। দেখো, কলেজে কোনো কিছুই রাখে নাই, এইরকমভাবে ভাঙচুর করে বিভাগগুলো, ক্লাসরুমগুলো, পরীক্ষার হলগুলো, এমনকি পরীক্ষার খাতার বান্ডেলগুলো অন্য ইয়ারের সব নিয়ে চলে গেছে। 3 দিক থেকে ঘেরাও করে আমাদের উপর অতর্কিত হামলা করা হয়, যার ফলে আমি সহ আমার শত শত ভাই, ডিএমআরসির শত শত ভাই আহত হয়েছে। বিগত 15 বছরে ক্ষমতাধীন ফ্যাসিস্ট ছাত্রলীগকে সরাতে আমাদের যে 1 মাস সময় লেগেছে, তোমাদের সরাতে আমাদের 15 দিন সময় লাগবে না। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন সেনাবাহিনীর সদস্যরা। এর আগে এইচএসসি 2024 ব্যাচের শিক্ষার্থী অভিজিতের মৃত্যুর ঘটনায় 20 ও 21 নভেম্বর হাসপাতালে অবরোধ করেন শিক্ষার্থীরা। 10,000 টাকায় ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ ওঠে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। ডিবিসি নিউজ ডেস্ক। চোখের জলে বিদায় জানানো হলো পিকনিকের বাসে বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির 3 শিক্ষার্থীকে। জানাজা শেষে নিজ নিজ এলাকায় তাদের দাফন করা হয়। এমন আকস্মিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজনরা। এটি দুর্ঘটনা নয়, অবহেলাজনিত মৃত্যু উল্লেখ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এদিকে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি 2-এর 7 কর্মকর্তা ও কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। সহপাঠীদের জীবন বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারিয়েছেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি আইইউটির শিক্ষার্থী জুবায়ের রহমান সাকিব। পিকনিকে গিয়ে এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না পরিবার, স্বজন, সহপাঠীরা। রবিবার সকাল 10টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজশাহীর মুরারিপুরে নেওয়া হয় সাকিবের মরদেহ। একমাত্র ছেলেকে হারিয়ে বারবার অচেতন হয়ে পড়ছেন মা। সাকিবের মৃত্যুর ঘটনায় যাদের অবহেলা আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। পরে নামাজে জানাজায় অংশ নেন সহপাঠী, স্বজনসহ গ্রামের মানুষ। নামাজের ইমামতি করেন সাকিবের বাবা জাহাঙ্গীর আলম। তো চেয়েছিলাম যে পড়াশোনা করুক, ও চাচ্ছে, ভালোই করছিল, লেখাপড়া সব কিছু করছিল, সব কিছু ভালোভাবে চলতেছিল।
পরে রাজশাহীর মুরারিপুর কবরস্থানে তাকে সমাহিত করা হয়। ওই বাসে বিদ্যুতায়িত হয়ে আরেক শিক্ষার্থী নাইমের মৃত্যুতে ধূলিসাৎ হয়ে গেছে পরিবারের সব স্বপ্ন। শোকে বিহ্বল পরিবার। বড় ভাই অসুস্থ দীর্ঘদিন, কিন্তু হঠাৎ নাইম মারা যাওয়ায় তাদের সব স্বপ্ন ভেঙে গেছে। এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় আমাদের সন্তানটা হারাই গেছে, এতে আমরা সবাই পারিবারিকভাবে খুবই মর্মাহত। সকালে ফেনীর ফতেহপুর কেন্দ্রীয় ঈদগাহে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় নাইমকে। এদিকে মুবতাসিন রহমান মাহিনের গ্রামের বাড়ি রংপুরের জুম্মাপাড়ায় এখন শোকের মাতম। শেষবারের মতো তাকে দেখতে পরিবারকে সান্ত্বনা জানাতে আসছেন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও পাড়া প্রতিবেশীরা। ছেলেটা খুবই ভালো, আমাদের মহল্লার মধ্যে এরকম ছেলে খুব কমই আছে, খুব ভদ্র ছেলে। তার এমন মৃত্যু কেউ মানতে পারছেন না। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানান তারা। আঙ্কেল দেখিয়েন, আব্বা আমাকে দেখিয়েন, এত ভদ্র ছেলে। বাদ জোহর জুম্মাপাড়া বড় মাদ্রাসা মাঠে জানাজা শেষে জুম্মাপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়। এদিকে 3 শিক্ষার্থীর মৃত্যু ও হতাহতের ঘটনায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি 2-এর 7 কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নাজমুস সাকিব সামি, ডিভিসি নিউজ ডেস্ক। এবারে মেরিল পেট্রোলিয়াম জেলির সৌজন্যে জানাবো শীতের গল্প। প্রতিকূল আবহাওয়ায় জামালপুরে আগাম শীতের শাকসবজি চাষ করে লোকসানের আশঙ্কা চাষিদের। অসময়ে ঝড় বৃষ্টি হওয়ায় খেতেই মারা যায় অধিকাংশ চারা। ক্ষতিগ্রস্ত চারাগুলোতে দেখা দেয় ভাইরাস। উৎপাদন খরচ বৃদ্ধিতেও দুশ্চিন্তায় কৃষক। পাইকাররা বলছেন সবজির ফলন কম হওয়ায় বাড়তি দামে কিনতে হচ্ছে তাদের, তাই এর প্রভাব পড়ছে দেশের বাজারেও। লাভের আশায় প্রতি বছরের মতো এবারও যমুনা ব্রহ্মপুত্র বেষ্টিত জামালপুরের বিস্তীর্ণ চরাঞ্চলে আলু, পটল, বেগুন, টমেটো, ঝিঙা, চিচিঙ্গা, করলা, শসা, মূলা, লাল শাক সহ বিভিন্ন আগাম শীতের সবজি চাষ করেছিলেন কৃষকরা। কিন্তু আবহাওয়া অনুকূলে না থাকায় সেই স্বপ্ন ভেঙে গেছে। চারা রোপণের কিছুদিনের মধ্যেই অসময়ে ঝড় বৃষ্টিতে খেতে মারা যায় অধিকাংশ চারা। সার, বীজ এবং কীটনাশকের দাম প্রায় দ্বিগুণ। অনেকের গাছ মরে যাওয়ায় আশানুরূপ সবজির ফলনও হয়নি। ভয়ঙ্কর খারাপ, সার পাওয়া যাইতেছে না, এবার বীজ ভালো আসে নাই। একই জমি একই খরচে আবাদ করে এবছর আমার অনেক লসে থাকতেছে। 1 বিঘার মধ্যে আগে কইলে উঠতো 15 মন 20 মন করে, এখন কইলে উঠে মাত্র 3-4 খাসা 3-4 মন করে। 2-4-5-10-20 লাখ টাকা জমা হয় না, কোলা ভান 4 বিঘা দেওয়া হয় না। এরই মধ্যে পাইকারি বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে। পাইকাররা বলছেন এবার চাহিদা অনুযায়ী সবজি না পাওয়ায় কিনতে হচ্ছে বাড়তি দামে। আর ঢাকাতে গেছে, ধরেন কারণ বাজার গেছে, গাজীপুর চৌরাস্তা গেছে, গাউসিয়া গেছে। গতবার চাহিদা এবার চাহিদাটা খুবই আমাদের বেশি, কিন্তু চাহিদা অনুযায়ী আমাদের মালটা কৃষকে দিতে পারতেছে না। ব্যবসায়ীরা বলছেন যমুনা সার কারখানা বন্ধ থাকায় ঘোড়াশাল সহ বিভিন্ন স্থান থেকে সার এনে বিক্রি করায় খরচ বেশি পড়ছে। সার ওখানে উৎপাদন থেকে শুরু করে ওখানে যে ক্যারিং করা, এটা যথেষ্ট পরিমাণে আমাদের এই জেলা থেকে বিড়ম্বনা এবং যোগাযোগের একটা ঘাটতি রয়েছে। এই জন্য একটু প্রতিবন্ধক সৃষ্টি। ক্ষতি পুষিয়ে নিতে কৃষি বিভাগ থেকে পরামর্শ দেওয়া হচ্ছে কৃষকদের। কৃষকের এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য কৃষি বিভাগের কর্মকর্তাগণ কৃষকের পাশে থেকে নিয়মিত পরামর্শ প্রদান করে যাচ্ছেন। এবার সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 17,250 হেক্টর জমিতে। ডিবিসি নিউজ ডেস্ক। দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ হারালো আরও 11 জন। এর মধ্যে ঢাকা বিভাগেই 9 জন। 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 1079 জন। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয় এসব তথ্য। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত 11 জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 4 জন ও উত্তর সিটিতে 5 জন। এছাড়া খুলনা বিভাগে মারা গেছেন 2 জন। শুধু নভেম্বর মাসেই দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 144 জনে। চলতি বছর 1 জানুয়ারি থেকে এখন পর্যন্ত মৃত্যু 459 জনের। 1 জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 86,791 জন। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv, আরও ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।